বিমান হামলাতে ক্ষতবিক্ষত ইয়েমেন কিশোরের এমন আর্তনাদ যে কাউকেই ভাবিয়ে তুলবে। কথিত আরব জোটের সামরিক আগ্রাসন রক্তাক্ত করেছে এমন আরও অসংখ্য শিশুর শরীর। হামলায় প্রাণ গেছে বহু নিরপরাধ মানুষের, মাথা গোঁজার আশ্রয় হারিয়েছে বহু পরিবার। পর্দার আড়ালে আগ্রাসী জোটের সহযোগী বিশ্বের কয়েকটি পশ্চিমা পরাশক্তি, তবে দৃশ্যমান তৎপরতায় নেতৃত্বের কেন্দ্রবিন্দুতে সৌদি আরব। প্রাচ্য আর পাশ্চাত্যের একাংশের সম্মিলিত কূটকৌশল দারিদ্র্যপীড়িত ইয়েমেনকে ঠেলে দিয়েছে দুর্ভিক্ষের দিকে। কয়েক দশক ধরে ফিলিস্তিন ভূখণ্ডে অবৈধ বসতি স্থাপনকারী ইসরায়েলকে বয়কট করে অধিকাংশ আরব দেশ। সেখানে মধ্যপ্রাচ্যে ইরানের ক্রমবর্ধমান প্রভাব ও শক্তি মোকাবেলায় ইসরায়েলের সঙ্গে এক ধরনের সখ্য গড়ে তুলেছে সৌদি আরব, যা কিনা পছন্দ করছে না বিশ্বের অনেক মুসলিম দেশ ও তাদের সরকার প্রধানরা। আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও বহু বিতর্কিত পদক্ষেপে স্বভাবতই প্রশ্ন উঠেছে, সৌদি কি তবে মুসলিম বিশ্বে তার সম্মান ও মর্যাদার আসনটি হারাতে চলেছে? গ্রাউন্ড জিরোর এই পর্বে সেই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করেছে আমাদের ফ্যাক্ট চেক টিম। বহুদিন ধরেই নানামুখী সংকটের মধ্য দিয়ে যাচ্ছে মুসলিম বিশ্ব। সৌদি আরবের আধিপত্যশীল আচরণ সংকটকে আরও ঘনীভূত করেছে। ইরানের সঙ্গে সৌদি আরবের সম্পর্কের তিক্ততা মধ্যপ্রাচ্য তো বটেই, পুরো মুসলিম বিশ্বকেই প্রভাবিত করছে। স্বার্থের দ্বন্দ্বে গত বছরই জোট বেঁধে আরেক আরব রাষ্ট্র কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব। রিয়াদের এই পদক্ষেপ মুসলিম বিশ্বকে দারুণ বেকায়দায় ফেলেছে। এর বাইরে সন্ত্রাস বিরোধী যুদ্ধের অজুহাতে 2015 সাল থেকে ইয়েমেনে দিনের পর দিন বোমা ফেলছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। আবার তেল আবিবকে স্বীকৃতির প্রশ্নে মধ্যপ্রাচ্যের অনেক দেশে দুতিয়ালির অভিযোগ রয়েছে সৌদির বিরুদ্ধে। বিবিসির কূটনৈতিক সংবাদদাতা জনাথন মার্কাস লিখেছেন, তলে তলে সৌদি ও ইসরায়েলের মধ্যে যে কিছু একটা হচ্ছে, প্রায়শই তার কিছু ইঙ্গিত পাওয়া যায়। সৌদি আরবের মক্কা নগরীতে অবস্থিত পৃথিবীর ইতিহাসে প্রথম প্রার্থনাগৃহ কাবা শরীফ। মুসলমানদের কিবলা এটি, যার দিকে মুখ ফিরিয়ে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে থাকেন তারা। এছাড়া হজ ও উমরা পালনের আনুষ্ঠানিকতাও সম্পন্ন হয় কাবাকে কেন্দ্র করেই। তাই ধর্মীয় আধ্যাত্মিক আবেগের জায়গা থেকে মুসলিম বিশ্বের প্রাণকেন্দ্র হিসেবে বিবেচনা করা হয় সৌদি আরবকে। দেশটিতে যদিও বা রাজতন্ত্র প্রতিষ্ঠিত, কিন্তু সেখানকার শাসকরা নিজেদেরকে বাদশাহ পরিচয় দেওয়ার চেয়ে মক্কা ও মদিনার সেবক হিসেবে পরিচয় দিতেই বেশি গর্ববোধ করেন। সৌদি আরব শুধু হারামানের খেদমতেই নিজেদেরকে সীমাবদ্ধ রাখেনি, ইসলামের প্রচার ও প্রসারেও দেশটির যে অবদান তা প্রশংসার দাবিদার। সে কারণেই হয়তো সৌদির কাছে মুসলিম বিশ্বের প্রত্যাশাও বেশি। বাদশাহ আব্দুল আজিজ যে লক্ষ্য নিয়ে পিতা সৌদের নামে আধুনিক সৌদি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, তার বর্তমান কর্মকৌশল মুসলিম কমিউনিটির চেয়ে পশ্চিমাগ্রেরদের স্বার্থ সংরক্ষণে যেন বেশি মনোযোগী সৌদি রাজপরিবার। সৌদির বর্তমান শাসক বাদশাহ সালমান, তবে তার নেতৃত্ব নিয়ে এক ধরনের ধোঁয়াশা রয়েছে। তাকে সামনে রেখে কার্যত দেশ চালাচ্ছেন তার ছেলে যুবরাজ মোহাম্মদ বিন সালমানি। তিনি নিজেকে আধুনিক মনস্ক একজন সংস্কারক হিসেবে দাবি করে থাকেন, কিন্তু দেশে ও বিদেশে একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডের জন্ম দিয়েছেন এবং নানা ক্ষেত্রে কূটনৈতিক অদক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছেন এই উচ্চাভিলাষী প্রিন্স। ফলে যুবরাজ ও প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ বিন সালমান বা MBS এর সক্ষমতা নিয়ে প্রশ্ন রয়েছে খোদ রাজপরিবারেই। সারা বিশ্বে তেল সরবরাহকারী দেশগুলোর শীর্ষ সংগঠন ওপেক এবং মুসলিম দেশগুলোর প্রধান সংগঠন OIC-কে নেতৃত্ব দেওয়ার সুবাদে যে সৌদি আরব অর্ধ শতাব্দী ধরে আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে প্রভাব প্রতিপত্তি দেখিয়ে আসছিল, সেই সৌদি এখন নিজের সচ্ছলতা ধরে রাখতেই হিমশিম খাচ্ছে। তেলের দাম অস্বাভাবিকভাবে পড়ে যাওয়ায় সৌদি জনগণের জীবনমান নিচে নামতে শুরু করেছে। জনগণের মধ্যে সরকারের উপর ক্ষোভ বাড়ছে। আঞ্চলিক দেশগুলোও আগের মতো সমীহ করছে না সৌদিকে। আর এর মূল কারণ হিসাবে ভাবা হচ্ছে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বাজে নীতি। একদিকে তিনি লিবিয়া ও তিউনিসিয়াতে হস্তক্ষেপ করেছেন, অন্যদিকে মিশরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে সরিয়ে ক্ষমতা দখলকারী সিসি সরকারের প্রতি সমর্থন জানিয়েছেন। বিশ্লেষকদের মতে এসব সিদ্ধান্তের সবগুলোই ছিল আত্মঘাতী। আবার মার্কিন ড্রোন হামলায় ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানির নিহতের পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্রশক্তি সৌদি আরব অবস্থান নিয়েছে তেহরানের বিপরীতেই। মূলত সৌদি আরব যে পথে হাঁটছে তার অন্যতম কারণ দেশটির ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য নীতির প্রভাব। এছাড়া রাজতন্ত্রের জন্য ভয় ধরিয়ে দেয়া আরব বসন্তের বিষয়টিও মন থেকে মুছে ফেলতে পারছে না বর্তমান শাসকরা। তার সাথে যোগ হয়েছে অঞ্চলগত আধিপত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে সৌদি আরবের ইরান ভীতি। সেই জায়গা থেকেই সৌদি ও ইসরায়েল এই দুটো দেশই নিজেদের সম্পর্ক উন্নয়নের প্রয়োজনীয়তা অনুভব করছে কৌশলগত কারণে। অবশ্য তেহরান ও রিয়াদের শত্রুতা শুধু কৌশলগত কারণেই নয়, এর পেছনে রয়েছে ধর্মীয় শিয়া সুন্নি ইস্যুটিও।
মুসলিম বিশ্বের নেতৃত্ব প্রশ্নে ইরানের সম্ভাবনা ছিল ঠিকই, কিন্তু মুসলিম বিশ্বের নেতৃত্ব শিয়া রাষ্ট্র ইরানের হাতে চলে যাক সেটি হয়তো চাইবে না অনেক সুন্নি রাষ্ট্র। সামরিক শক্তির দিক থেকে এই মুহূর্তে মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ তুরস্ক। তারা সামরিক জোট ন্যাটোরও সদস্য। ইসলামপন্থী নেতা হিসেবে পরিচিত দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ অনেকদিন ধরেই ক্ষমতায় আছেন। 2016 সালের ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার পর তুরস্কে তার অবস্থান আরও সুসংহত হয়েছে। একই বছর ওয়াইসি সম্মেলনে এরদোয়ান দ্ব্যর্থহীন কণ্ঠেই ঘোষণা করেছেন, আমি সুন্নি বা শিয়া নই, আমার ধর্ম ইসলাম। সে অর্থে শিয়া সুন্নি ইস্যুতে তাকে নিয়ে তেমন কোনো বিতর্ক নেই। সাম্প্রতিক রোহিঙ্গা সংকটে মুসলিম নেতাদের মধ্যে এরদোয়ানকেই সবচেয়ে বলিষ্ঠ ভূমিকায় দেখা যায়। এছাড়া ইসরায়েলের বিপক্ষে ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামের পক্ষে এরদোয়ান শুরু থেকেই সোচ্চার। তার ভূমিকা বিশ্লেষণ করে যুক্তরাষ্ট্রের অস্টিন পি স্টেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক তাজ হাশমি এই মত দেন যে এরদোয়ান তুরস্কের হারানো শৌর্যবীর্য ফিরিয়ে আনতে চান। একই সঙ্গে আঙ্কারাকে নেতৃত্বের আসনে বসিয়ে তিনি হয়তো হতে পারেন মুসলিম বিশ্বের প্রধান নেতা। আর এটিও মুসলিম বিশ্বে সৌদি আরবের নেতৃত্ব কিংবা কর্তৃত্ব ধরে রাখার প্রশ্নে একটি বড় চ্যালেঞ্জ।